ভালো লিখেন। সো আজকে আমরা রক্ত নিয়ে আলোচনা করব না। রক্ত যদি আমরা পড়ি, বেসিক্যালি রক্ত আপনারা দেখেন তো না, রক্ত দিয়ে কে কত কিছু লিখে, মানুষের প্রিয় প্রিয় পার্সন মানে প্রিয় পার্সনদের নামও লিখে না, হাত টাট কেটে, তারপরে একসময় রক্ত সিডি লেখার কাজে ব্যবহার করে তো না। আচ্ছা, রক্তটা যদি আমরা বেসিক্যালি পড়ি, যেটা আমরা পাই সেটা হচ্ছে BLOOD, ব্লাড। আচ্ছা, এই জিনিসটা রক্ত জিনিসটা আমরা যত সিম্পলি দেখি, মানে যত ইজি আমরা জিনিসটা দেখি, হাত কাটলাম লাল লাল বেরোলো, হ্যাঁ পানির মতো বেরোলো, এটাই রক্ত। মূলত এটার ভিতরে যে মানে সৃষ্টিকর্তা কতটুকু কারিকুলাম দিছেন, বা এটা হচ্ছে কতটুকু মানে গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের শরীরের জন্য, আজকে আমরা সেটা আলোচনা করব। আর কত ইন্টারেস্টিং ডাটা আজকে জানবো। তো আশা করি যে আজকের ক্লাসটা সিস্টার আমার চলে আসছে। হ্যাঁ, আমরা সবাই রেডি থাকবো, নোট করবো, আর হচ্ছে কমেন্টে জানাবো। কমেন্ট না করলে কী হয় জানেন, পিছনে আসেন আপনারা, তো আমি দেখতেছি না। তো এই সামনে বসলে, স্টুডেন্ট বসলে যেটা দেখি মানে ফেস রিডিং করে বোঝা যায় সে আসলে বুঝছে কি বোঝে নাই। তো যে এই জিনিসটা দেখি না। তো আজকের যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, আমি লেস ইম্পর্টেন্ট কথাগুলো রাখি নাই। কারণ হচ্ছে ব্লাড এমন একটা টপিক, এটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা মানে 7-8 ঘন্টা ক্লাস করলেও শেষ হবে না। বাট এত টপিক তো লাগবে না আপনার জানা, তাই না? তা আমি খুব ইম্পর্টেন্ট ডাটাগুলো দিব। তার মানে রাফিদাস সাহেব কত দিয়ে লাগে, আচ্ছা লিখে। আচ্ছা, আমি যেটা বলি এক প্রকার তরল যোজক কলা, ফখরুল ইসলাম নাইম সঙ্গে। আচ্ছা, আমি যেটা বলবো, আমি বলার পরে হচ্ছে কমেন্টে জানাবেন, আর আগে থেকে জানলে আগে কমেন্ট করে ফেলবেন। তো ব্লাড বা রক্ত আমরা যেটা বুঝি, মূলত রক্তটা, আজকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে রক্তটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে অনেকে কী করে, তারা আঙুল কেটে গার্লফ্রেন্ডের জন্য চিঠি লিখে না, আগে দিনকালে লিখতো না। এখন পোলাপানি এগুলো করে না, কারণ এখন এতগুলো প্রেম করে যে লিখার সময় পায়, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা চিঠি লেখার কাজে না, এটা হচ্ছে আপনার শরীরের এক ধরনের তরল, মানে সংজ্ঞাটা যদি আমি লিখি তাহলে রক্ত এক ধরনের তরল যোজক কলা। সংজ্ঞাটা লিখেন, রক্ত এক ধরনের তরল যোজক কলা, তরল যোজক কলা। এই কথাগুলো এখন আসবে, দেখছেন? রক্ত এক ধরনের তরল যোজক কলা। এখন যোজক কথাটা কি, প্রশ্ন আসবে না যোজক কথাটা কি? যোজক কথাটা কি? রক্ত এক ধরনের তরল যোজক কলা। এখানে আবার দুইটা ইম্পর্টেন্ট কথা চলে আসছে। প্রথম কথা হচ্ছে যোজক কি, আর এটা হচ্ছে কলা কি। হ্যাঁ, কলা যেটা খান, বানানা যেটা, সেটা না, কলা মানে হচ্ছে টিস্যু। টিস্যু তো আমরা জানি, আমরা সেল যেটা আমরা যা বুঝি আমাদের শরীরের স্ট্রাকচার নিয়ে টিস্যু নিয়ে আমি একটা ক্লাস নিব। টিস্যু আমাদের টপিকে আছে। সো টিস্যু নিয়ে আজকে আলোচনা করবো না, জাস্ট যে রাখেন টিস্যু সংজ্ঞাটা আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞাটা বলে দিব। আর যোজক যদি আমি বুঝি, তাহলে দেখেন ইংলিশে যোজক বলতে, যোজক কথাটা ইংলিশে বললে বুঝতে আপনার সুবিধা হবে বেশি, ঠিক আছে? ইংলিশে যোজকটা বলতে আমরা বুঝি কানেকটিভ। দেখেন CONNECTIVE, কানেকটিভ। কানেকটিভ মানে কি? মানে সংযুক্ত করা, তাই না? মানে একটার সাথে একটা লাগাই দেওয়া বা সংযুক্ত করা, আচ্ছা, যোজক কলা, যোজক মানে হচ্ছে কানেকটিভ। আমি যেভাবে লিখতেছি খাতায় ভাবে লিখেন। তো কানেকটিভ মানে কি? তাইলে রক্ত আমি কি পড়তে পারতেছি, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এখন যোজক জিনিসটা মানে কি? কানেকটিভ। অর্থাৎ রক্তটা হচ্ছে আপনাকে সমগ্র দেহের সাথে কানেক্ট করে দিবে, সংযোগ করে দিবে, ঠিক আছে? তাহলে সমগ্র দেহকে সংযোগ করার যে কলা, সেটাই হচ্ছে রক্ত। তাহলে দেখেন সমগ্র দেহকে সংযোগ করে দিবে। তো এখানে লিখেন, এই কানেকটিভের পরে লিখেন সমগ্র দেহকে সংযোগ করে দিবে, সমগ্র দেহে সংযোগ সৃষ্টি করে, সমগ্র দেহে সংযোগ সৃষ্টি করে। তাহলে সমগ্র দেহে সংযোগ সৃষ্টি করে যেটা, সেটা হচ্ছে কি আমার রক্ত, ঠিক আছে? আর টিস্যুটা মানে কলা ইংরেজি, বা কলা ইংরেজি মানে টিস্যু ইংরেজি সেল। আমরা যে কলা মানে হচ্ছে যে আমরা বানানা বলি, সে বানানা, কলা মানে হচ্ছে সেল। তো এটা যদি সংজ্ঞা বলি তাহলে হচ্ছে জীবদেহের যান্ত্রিক একক হলো টিস্যু। জীবদেহের যান্ত্রিক একক হলো টিস্যু। এবার এটা লিখে রাখেন, জীবদেহের যান্ত্রিক একক হলো টিস্যু। আর টিস্যু দিয়ে লিখেন জীবদেহের যান্ত্রিক একক, জীবদেহের যান্ত্রিক একক। আর এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। হ্যাঁ, আমাদের টিস্যু একটা টপিক থাকবে, মানে সেল নিয়ে আমরা একটা টপিক আলোচনা করব। তাইলে রক্তের সংজ্ঞাটা আমি কি পাচ্ছি? এক ধরনের তরল যোজক কলা। এই যোজক মানে হচ্ছে কি? কানেকটিভ মানে হচ্ছে কি? সংযোগ সৃষ্টি করা, ঠিক আছে? তার মানে রক্তটা পুরো দেহের সাথে, সমগ্র দেহের সাথে, একটু ঠিক করে, সমগ্র দেহের সাথে কি করে? সংযোগ সৃষ্টি করে। তখন সেটা হচ্ছে কি আমার কানেকটিভ টিস্যু। ওকে, রক্ত কাকে বলে লেখা হয়েছে? লেখা হইলে ওকে লিখেন। তত্ত্ব কণিকার মধ্যে গুরুত্বপূর্ণ ডেটা আমরা এখন আলোচনা করব। এর পিএইচ, রক্তের পিএইচ লিখেন, তাহলে নোটটা সুন্দর হবে। রক্তের পিএইচ, এখন পিএইচ কি এটা এখন আলোচনা করবো, সমস্যা নাই। রক্তের পিএইচ 7.2 থেকে 7.4। ওকে, তাহলে পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। পাওয়ার অফ হাইড্রোজেন কি মানে? অম্লীয় বা ক্ষারীয় কোনো একটা মল, অম্ল মানে অ্যাসিড বা লবণ,
হিমোগ্লোবিন এক ধরনের নইম আলোচনা করবো ডেটাগুলো আসবে, অপেক্ষা করো। 500 ভালো লাগতেছে। পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। ওকে, পাওয়ার অফ হাইড্রোজেন। এখন দেখেন এই পিএইচ 7 থেকে 7.4, এখানে একটা যদি বোঝার আছে। পিএইচ স্কেলটা মূলত শুরু হয় যে, মানে পিএইচ হচ্ছে হাইড্রোজেন পরিমাপের একটা স্কেল, এটা শুরু হয় যে 0 থেকে আর শেষ হয় কত 14-তে, আর মধ্যখানে একটা অবস্থান থাকে 7। যদি 7 অবস্থান থাকে তাহলে এটাকে আমরা বলি নিরপেক্ষ। কি বলি? নিরপেক্ষ। ওকে, পিএইচ স্কেল, এটা হচ্ছে পিএইচ স্কেল। হ্যাঁ, পিএইচ স্কেল। আর এই 0 থেকে 7, খেয়াল করেন 0 থেকে 7 যে লেভেলটা আছে, যে মানটা আছে, এই 0 থেকে 7 যদি কোনো কিছুর পিএইচ হয়, কোনো কিছু পিএইচ পরিমাপ করার পরে যে 0 থেকে 7 আসে, তখন সেটা হয় অম্ল বা অ্যাসিড। আর 7 থেকে 14 হলে তখন সেটা হয় কি? ক্ষার। তাহলে খেয়াল করেন তো, রক্তের পিএইচ আমরা কত পাইছি? 7.2 থেকে 7.4। তার মানে এই রক্ত যে পিএইচে 7.2 থেকে 4 পাইছি, তার মানে রক্তটা হচ্ছে কি? ক্ষারকীয় নাকি? তাই না? রক্তটা হচ্ছে কি? ক্ষারকীয়। তাইলে 7.2 মানে একদম ক্ষারের শুরুর দিকে আসে না? আর 0 হলে তো নিরপেক্ষ, ক্ষারের শুরুর দিকে আসে না? তো শুরুর দিকে থাকলে আপনি লিখেন সামান্য ক্ষারকীয়, এটাতে নিচে লিখেন, এবং সামান্য ক্ষারকীয় এখানে লিখেন, এবং সামান্য ক্ষারকীয়, কারণ এটা ক্ষার নাকি? কেন ক্ষারকীয় এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে রক্তের পিএইচ হলো কত? 7.2 থেকে 7.4, এবং রক্ত সামান্য ক্ষারকীয়। পিএইচ থেকে পাওয়ার অফ হাইড্রোজেন, পিএইচ স্কেলে 0 থেকে এত গেলে সেটা হয় কি? ক্ষার। ওকে, এখন পরীক্ষায় যদি দেখেন, খুব ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষায় যদি আপনার রক্তের পিএইচ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে এবং সেখানে যদি আপনাকে অপশান 7.2 হতে 7.4, তাহলে আপনার অ্যান্সার কোনটা হবে? দেখেন, আমি বেশি অ্যাপ্রিসিয়েট করবো 7.4টা হচ্ছে বেশি অ্যান্সার হওয়ার সম্ভাবনা। কেন? এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বইতে হচ্ছে 7.4 লিখা, বুঝতে পারছেন? নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই, বায়োলজি বই, এগুলোতে হচ্ছে 7.4 লিখা। তো যদি অপশানে দুইটাই থাকে, 7.2, 7.4 থাকে, তখন আপনি 7.4, বাট I prefer to 7.4। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। এখন আপেক্ষিক গুরুত্ব কথাটা কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মূলত মানে কী পরিমাণ এটার মধ্যে হচ্ছে রক্তটা কী পরিমাণ ঘনত্ব, মানে প্রকৃত ঘনত্ব, মানে কত পরিমাণ ঘন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো এটা আপনি লিখতে পারেন আপেক্ষিক গুরুত্ব বলতে মানে মূলত আপেক্ষিকতা বলতে বোঝায় যে, আপেক্ষিকতা মানে ঘনত্ব বোঝায়, প্রকৃত ঘনত্ব। ঘনত্ব তো বুঝেন, মানে কতটুকু ঘন আছে আর কি, হ্যাঁ, কতটুকু ঘন রক্ত সেটা যদি পরিমাপ করে সেটা হচ্ছে 1.065। এখন আপনার পরীক্ষায় অপশানে যদি অপশান আপনার দুইটা থাকতে পারে, রক্তের আপেক্ষিক গুরুত্ব লিখে অপশান আপনার মানে দুইটা কমন অপশান থাকতে পারে, একটা হচ্ছে 1.065 আর অপশান এ, আরেকটা হচ্ছে অপশান বি 1.605। আচ্ছা বলেন তো অ্যান্সার কোনটা দিবেন? আপনি 100% এটাই দিবেন, এটা আপনাকে বিভ্রান্ত করার জন্য দিবে। হ্যাঁ, কিছু আমি একটা বইতে দেখছি যে কিছু বই, আমি একটা বইতে একটা বইতে আমি এই মানটা পাইছি, বাট এটা অ্যান্সারও দিছে, বাট এটা অ্যান্সার হবে না, এটা হচ্ছে অ্যান্সার, পরীক্ষিত অ্যান্সার এটা। তাহলে তাপমাত্রাটা কত আসবে? তাপমাত্রা, রক্তের তাপমাত্রা যখন বলবে আপনি অপশানে দুইটা জিনিস পাবেন, এই কথাগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে পরীক্ষক আপনাকে বিভ্রান্ত করার জন্য বসেই থাকবে, ঠিক আছে? একটা অপশান থাকবে যে 36.9, আর এটা থাকবে যে 98.4। এখন আপনি দুইটাই রাইট, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যখন আপনি রক্তের তাপমাত্রা বলবে তখন খেয়াল করবেন এটা কি ডিগ্রি সেন্টিগ্রেডে আছে না ফারেনহাইটে আছে। কথাটা বুঝছেন? এত যদি ফারেনহাইট থাকে তাহলে 98.4, যেটা আমরা থার্মোমিটার দিয়ে বাসায় জ্বর মাপি, যে জ্বর মাপি সেটা ফারেনহাইটে মাপি, পারদ থার্মোমিটার, পারদের মধ্যে যেটা মাপি, তো সেটা হচ্ছে কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। অথবা যদি সেটা সেন্টিগ্রেডে আপনি হিসাব করেন তাহলে 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে রক্তের তাপমাত্রাটা কি আমরা বুঝতে পারছি? তাহলে যদি সেন্টিগ্রেডে বলে তাহলে হচ্ছে 36.9, আর যদি বাইনাইটে বলে 98.4, ঠিক আছে? এখন আপনাকে যদি প্রশ্নে এরকম বলে মানে রক্তের পিএইচ কত, তখন আপনি অ্যান্সার দেবেন কত? রক্তের পিএইচ কত? তাই না, আমি একটাকে পড়ে আসছি, কিন্তু রক্তের পিএইচ কত? 7.4। আপনাকে যদি মানে অ্যাকুরেট হচ্ছে বেশিরভাগ পান 7.4 ধরবো। আপনাকে যদি বলে রক্তের ঘনত্ব কত, তাহলে 1.065। এখন রক্তের তাপমাত্রা বললে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার অপশানে, কিন্তু অপশানে দুইটা একসাথে কখনোই দিবে না, খেয়াল রাখবেন। এরকম করে অপশানে পাল্টাই দিতে পারে। যেমন আমি যদি বলি প্রশ্নে রক্তের তাপমাত্রা কত, হ্যাঁ, তাপমাত্রা কত বলে আমি চারটা অপশন দিলাম, একটা হচ্ছে 36.09 ডিগ্রি সেন্টিগ্রেড, বি হচ্ছে 36.09 ডিগ্রি সেন্টিগ্রেড, 19 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হচ্ছে যে সি 98.
14 ডিগ্রি ফারেনহাইট, আর এটা হচ্ছে ডি 98.4 ফারেনহাইট। বলেন তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কত হবে বলেন তো, একটু কমেন্টে জানান তো এটার অ্যান্সার কত হবে। রক্তের তাপমাত্রা কত লিখে যদি 4টা অপশন এভাবে দেয়, তখন আপনি অ্যান্সার কোনটা দিবেন? একজন মানুষের শরীরে রক্তের পরিমাণ, হ্যাঁ রক্তের পরিমাণ কতটুকু থাকতে পারে? একজন মানুষের শরীরে রক্ত থাকতে পারে হচ্ছে 5 থেকে 6 লিটার। কত? 5 থেকে 6 লিটার। এটা কিন্তু আপনার মোট ওজনের, হ্যাঁ মোট ওজনের, এটা হচ্ছে আপনার মোট ওজনের 7%। ওকে, আপনার ওজন যা তার 7% থাকতে পারে, এটা স্বাভাবিক, মানে আপনার হৃষ্টপুষ্ট মানুষ, স্বাভাবিক মানুষের ধরছে 5 থেকে 6 লিটার থাকবে। তবে সেটা হচ্ছে আপনার বেসিক্যালি আপনার ওজনের 7% হচ্ছে রক্ত থাকবে। তো রং কি? রক্তের বর্ণটা আমরা বেসিক্যালি কী পাবো দেখেন, স্ট্র কালার বলবে, রেড থাকবে। মূলত রক্তের কালার হচ্ছে কি? লাল। এখন লাল কেন? সেটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য। তাহলে রক্তটা লাল কেন? রক্ত লাল বর্ণের, তো মূলত রক্তটা হচ্ছে কি? লাল বর্ণ। এখন লাল কেন? রক্ত লাল এই কারণে হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন। এখন আসেন হিমোগ্লোবিনটা কি? দেখেন হিমোগ্লোবিন, রক্ত শেষ, এখন আমি হিমোগ্লোবিন আসছে। হিমোগ্লোবিনটা মূলত কি? দেখেন হিমোগ্লোবিন দুইটা শব্দ সমন্বয়ে গঠিত, দুইটা শব্দ সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে কি? গ্লোবিন। ওকে, একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে গ্লোবিন। তাহলে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটাকে যদি আমি 100% কনভার্ট করি, বিষয়টা ভালো করে বোঝেন। তাহলে হিমোগ্লোবিন, তাহলে হিম যেটা আমি যদি 100% কনভার্ট করি, তাহলে হিম থাকবে 4%, আর গ্লোবিন থাকবে হচ্ছে কত? 96%। এখন হিমটা আসলে কি? আমি যে হিম বললাম, মূলত হিমটা কি? হিমটা হচ্ছে আয়রন। হিমটা হচ্ছে কি? আয়রন। হিমটা হচ্ছে আয়রন, বা এটাকে আমরা লৌহ বলি। কি বলি? লৌহ, আয়রন বা লৌহ। আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। ওকে, গ্লোবিনটা হচ্ছে কি? প্রোটিন। তার মানে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিন 96% প্রোটিন, আর 4% হচ্ছে কি? লৌহ বা আয়রন। ওকে, এখন আরেকটা কথা আছে, এই লৌহর কালারটা মূলত লাল, লৌহটা লাল বর্ণের, লাল বর্ণের, এই জন্য রক্তের কালারটা হচ্ছে কি? লাল। বোঝা গেছে কথাটা? এতটুকু কথা বোঝা গেছে? এই হিমোগ্লোবিন কথাটা বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানান তো, বোঝা গেছে কিনা। আচ্ছা, তাহলে রক্তে সাধারণ যে হিমোগ্লোবিনগুলো থাকে, তাহলে সাধারণ যে হিমোগ্লোবিনগুলো থাকে সেগুলো কি কি? রক্তে সাধারণ হিমোগ্লোবিনগুলো হচ্ছে, রক্তে সাধারণ যে হিমোগ্লোবিনগুলো আছে এগুলোর নাম হচ্ছে যে HbA2, আর এটা হচ্ছে HbF। সাধারণত এই তিনটে হিমোগ্লোবিন রক্ত আমরা পাই, সাধারণ যে হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন থাকলে রক্তটা কি হয়? লাল হয়। ক্যাচো, যে কখনো ক্যাচো ধরছেন না? ক্যাচো যদি কাটেন, ক্যাচোর রক্ত হিমোগ্লোবিন আছে, তবে সেটা রক্তে না, রক্ত রসে আছে, এই জন্য ক্যাচোর রক্তর কালারটা আমরা দেখি না। আর হচ্ছে আরশোলা যেটা, তেলাপোকা যেটা, আরশোলা শরীরে কোনো হিমোগ্লোবিন নাই, এই জন্য ওইটা রক্তটা সাদা। লিখে রাখতে পারেন আরশোলা, এটা একটা, হ্যাঁ আরশোলার রক্তে হিমোগ্লোবিন নেই, রক্তে হিমোগ্লোবিন নেই, তাই এটি সাদা, এটা লিখে রাখতে পারেন। হ্যাঁ, এটা কেন সাদা আরশোলা, তা কথা যেহেতু আসছে। আর যদি আমরা ক্যাচো দেখি, হ্যাঁ ক্যাচো কিন্তু রক্ত রসে হিমোগ্লোবিন থাকে, দ্যাটস ওয়াই ক্যাচোর রক্তটাতেও আমরা কিন্তু লাল দেখি না। আশা করি বুঝতে পারছেন এতটুকু। এটা হচ্ছে কি? রক্তের উপাদান। আচ্ছা, রক্ত যে আছে, রক্তের কি কি উপাদান আছে এটা কেমনে বের করছে বলতে পারবেন? রক্তের উপাদানটা কেমনে বের করছে? আচ্ছা, এটা একটু বলে রাখি, মানে রক্তটা যখন আপনি হচ্ছে রক্তের উপাদান বের করতে গেছে, তখন এই রক্তের যে উপাদানগুলো বের করার টিউব বলি আর কি, আমরা টেস্ট টিউব বলি, মানে ছোটো জগের মতো। আচ্ছা বলি, এটা টেস্ট টিউবটা এঁকে দেখাই। মানে এরকম একটা টেস্ট টিউবের মধ্যে প্রথমে রক্ত নিছে, ঠিক আছে? এরকম আপনি ল্যাবে যখন যাবেন, আপনাদের স্কুলের ল্যাবে অথবা হচ্ছে আপনি ছোটোবেলায় ল্যাবে খেয়াল করছেন, এরকম একটা টেস্ট টিউবের মধ্যে এটাকে টেস্ট টিউব বলে। আমরা সাইজ স্টুডেন্টরা চিনি এটা, আমার স্টুডেন্টরা সবাই চিনি এটা। তো এই যে টেস্টের মধ্যে কিছু প্রথমে রক্ত নিচ্ছে, ঠিক আছে? রক্ত নেওয়ার পরে সবাই ওকে, লাভ সাইন, থ্যাংক ইউ এনামুল ভাই। আচ্ছা, টেস্ট টিউবের মধ্যে রক্তগুলো নেওয়া হয়েছে। এই টেস্ট টিউবগুলো নেওয়ার পরে, এই টেস্ট টিউবটা নেওয়ার পরে সেন্ট্রিফিউগাল নামে একটা যন্ত্র আছে। কি? সেন্ট্রিফিউগাল। ওকে, আমি একটু লিখে দিই তাইলে বানানগুলো দেখতে সুবিধা হবে। সেন্ট্রিফিউগাল, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, হ্যাঁ সেন্ট্রিফিউগাল নামক যন্ত্র নেওয়া হয়েছে। তো নেওয়ার পরে সেন্ট্রিফিউগাল মেশিনটা হচ্ছে কীরকম আমি আপনাকে বলি, ওই
অটোক্লেভের মতো। এখন হচ্ছে অটোক্লেভটা তো চিনবেন না, যাই হোক অটোক্লেভও চীনা অনেকেই চিনতেন না, এখানেই যারা আছেন তারাই চিনতেন অটোক্লেভ, আমি আই হোপ অটোক্লেভ চিনার কথা। যাই হোক, তো সেন্ট্রিফিউগের মেশিনের ভিতর যখন এই টেস্ট টিউবটা বসানো হয়েছে, বসানোর পরে এটাকে ঘুরানো হয়েছে কতবার? সেন্ট্রিফিউগের মেশিনের মধ্যে দিয়ে প্রতি মিনিটে 3000 বার। কতবার? সেন্ট্রিফিউগের মেশিনে লিখেন, এটা লিখে রাখেন, মেশিনে প্রতি মিনিটে মানে 3000 বার হচ্ছে কত, সরি দেখেন 1 মিনিটে 3000 বার ঘুরছে, তাহলে কত দ্রুত মেশিনটা ঘুরছে খেয়াল করেন। তো প্রতি মিনিটে 3000 বার ঘোরার পরে রক্তের ভিতরে যে উপাদানগুলো ছিল এটা 2 ভাগ হয়ে গেছে। মানে এই ধরেন যে একটা সেন্ট্রিফিউগাল মেশিনের ভিতরে যে কার্ভের ভিতরে ঢুকানো হয়েছে, তারপর ডাক্তারটা লাগাই দেওয়া হয়েছে, লাগানোর পরে এটা 3000 বার ঘুরছে। এটা কিন্তু এমনভাবে ফিট করা হয়েছে এটা নড়বে না, হ্যাঁ, উপরে আপনার উপরে তো ঢাকনার জন্য এটা ব্লকটা পড়ে যায়। তো এটা প্রতি মিনিটে 3000 বার ঘুরে, কতবার? 3000 বার ঘুরে। ঘোরার পরে রক্তের উপাদানগুলো 2টা ভাগে ভাগ হয়। আমি উপাদানগুলো এঁকে দেখাচ্ছি। 2টা ভাগে ভাগ হবে রক্তের উপাদানগুলো, নিচে চলে যাবে রক্ত কণিকা, আর উপরে চলে যাবে কি? রক্তরস। উপরে চলে যায় কি? রক্তরস। আরেকটা লাইন মুছে ফেলি কারণ রক্তরসের পরিমাণ বেশি। ওকে, তো এই সেন্ট্রিফিউগাল মেশিনে যখন দেয় প্রতি মিনিটে 3000 বার করে ঘোরার পরে এটা হচ্ছে টেস্ট টিউব। এটার নাম কি? টেস্ট টিউব। লিখে রাখেন, এটার নাম টেস্ট টিউব। এটা হচ্ছে টেস্ট টিউব। ওকে, টেস্ট টিউবের মধ্যে যখন দিবে তখন রক্তগুলো 2 ভাগ হয়। হ্যাঁ, নিচেরগুলো হচ্ছে রক্ত কণিকা, নিচেরগুলো কি? রক্ত কণিকা, আর উপরেগুলো হচ্ছে কি? রক্ত রস। উপরেগুলো হচ্ছে রক্ত রস, ঠিক আছে? উপরেগুলো হচ্ছে রক্তরস, নিচেগুলো হচ্ছে রক্ত কণিকা। তাইলে সেন্ট্রিফিউগাল মেশিনে দেওয়ার পরে অটোক্লেভ আর ব্লাড ক্লাবের কাছাকাছি, ব্লাড ক্লাব মানে থাকবে সাথে অটোক্লাভ। আচ্ছা, বোর্ড ক্লাব নিয়ে আলোচনা করবো না, এটা পরিমাণের কাহিনী, বাদ দেন। আমরা হচ্ছে আদনান ভাই নিয়ে একটু দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে সুস্থ হেফাজত রাখেন। বোর্ড ক্লাব নিয়ে আলোচনা করতেছি না। দেখেন রক্ত কণিকা এবং কি অটোক্ল্যাভ, এটা অটোক্লাব না, অটোক্ল্যাভ। ওকে, আচ্ছা দেখেন এই রক্তরস আর রক্ত কণিকা, তাহলে রক্তের উপাদান আমি কয়টা পাইছি? তাহলে রক্তের উপাদান হচ্ছে 2টি। এক নাম্বারটা হচ্ছে কি? রক্তরস, আমি যেভাবে লিখতেছি এভাবে নোট করেন। 2 নাম্বার হচ্ছে রক্ত কণিকা, রক্ত কণিকা। তাইলে রক্তের মধ্যে এটাকে যদি আমি 100% ধরি, তাহলে রক্তের মধ্যে রক্ত রস আছে কতটুকু? দেখেন রক্ত রস আছে 55%। কত শতাংশ? 55%। আর রক্ত কণিকা আছে কত? মাত্র 45%। তাইলে আমাদের শরীরে টোটাল শতভাগ রক্তের মধ্যে রক্ত রস আছে 55%, আর রক্ত কণিকা আছে কত শতাংশ? 45%। এতটুকু বোঝা গেছে? রক্ত রস না, এটা বেশি ভিজে গেছে আজকে। রক্তরস, রক্তরসে কিছু ইম্পর্টেন্ট কথা লিখেন যে এটা সাধারণত হলুদ ভাব। হ্যাঁ, হলুদ ভাব লিখেন, এটি সাধারণত হলুদাব। হলুদাব, হলুদাব মানে হচ্ছে হলুদ কালার। আচ্ছা, হলুদাব কেন হয়? হলুদাব কেন হয় এটা যদি জিজ্ঞাসা করেন, তো সাধারণত হলুদ। আচ্ছা, রক্তরস সাধারণত হলুদাব কেন হয়? এটা হচ্ছে বিলিরুবিনের কারণে। কিসের কারণে? বিলিরুবিনের কারণে, ঠিক আছে? বিলিরুবিনের কারণে। এখন বিলিরুবিনটা কি এটা এখন আর আলোচনা করবো না, কারণ এই জাতীয় জিনিস আলোচনা করলে বা এই হরমোনগুলো বা কণিকাগুলো নিয়ে বা উপাদানগুলো নিয়ে আলোচনা করতে গেলে ক্লাস শেষ হবে না। তাহলে রক্ত সাধারণত হলুদ ভাব, এটা কেন হয়? বিলিরুবিনের কারণে। বিলিরুবিনটা আসলে আলোচনা আনছি কেন? এটা কোনো একটা জব পরীক্ষা আসছে, সো এটা ইম্পর্টেন্ট। আর এই এমসিকিউটা কিন্তু এসএসসি জন্য খুবই স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, সো এটা লিখে রাখেন যাবেন। তো রক্তরসটা আবার 2 ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা রক্তরসের মধ্যে কিছু উপাদান হচ্ছে পানি, আর কিছু উপাদান হচ্ছে কঠিন উপাদান। একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে কঠিন উপাদান। এখন কঠিন উপাদানগুলো আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে জৈব, আরেকটা হচ্ছে কি? অজৈব, ঠিক আছে? তাহলে রক্তে পানির পরিমাণ কত? রক্তে পানির পরিমাণ কত? এটা হচ্ছে 90 থেকে 92% হচ্ছে কি? পানি। অর্থাৎ যতটুকু রক্ত রস আছে আমাদের শরীরে 100% রক্তের মধ্যে 55% রক্ত রস, 55%। সেই 55% রক্ত রসের মধ্যে আবার পানি আছে কত? 90 থেকে 92%। তাহলে কঠিন উপাদান কতটুকু আছে? কঠিন উপাদান আছে আপনার 8 থেকে 10%। কত থেকে 10%? 8 থেকে 10%। সেখানে জৈব উপাদানগুলো কি? সোডিয়াম এবং পটাশিয়াম। এটাকে বলে সোডিয়াম, আর এটাকে বলে কি? পটাশিয়াম, ঠিক আছে? সোডিয়াম এবং পটাশিয়াম। আর হচ্ছে অজৈব উপাদানের মধ্যে আছে প্রোটিন। অজৈব উপাদানের মধ্যে কি আছে? প্রোটিন আছে। ওকে, তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম। ওকে, এখন সোডিয়াম পটাশিয়ামটা কি? সোডিয়াম পটাশিয়ামটা সাধারণত হচ্ছে লবণাক্ত ক্ষারকীয় উপাদান, এই জন্য মূলত রক্তরসটা হচ্ছে লবণাক্ত এবং ক্ষারকীয়। তাহলে লিখে রাখেন সোডিয়াম পটাশিয়াম হচ্ছে লবণাক্ত
লবণাক্ত ও ক্ষারকীয়, তাই রক্তরসটা মূলত লবণাক্ত এবং ক্ষারকীয়। ওকে, এতটুকু কি বোঝা গেছে? 1 নম্বর লিখেন, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে পানির অভিস্রাবণিক চাপ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পানির অভিস্রাবণিক চাপ নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে রক্তচাপ, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পানির অভিস্রাবণিক চাপ নিয়ন্ত্রণ করে। পানির অভিস্রাবণিক চাপ, অভিস্রাবণিক চাপ, অভিস্রাবণী চাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপর হচ্ছে রোগ প্রতিরোধের যে উপাদানগুলো, তার মানে অ্যান্টিবডিগুলো, ঠিক আছে, প্রাথমিক রোগ প্রতিরোধ উপকরণগুলো ধারণ করে। প্রাথমিক রোগ প্রতিরোধ উপকরণগুলো ধারণ করে। 3 নম্বর কাজ, প্রাথমিক রোগ প্রতিরোধ উপাদানগুলো ধারণ করে। প্রাথমিক রোগ প্রতিরোধ উপাদানগুলো ধারণ করে, রোগ প্রতিরোধ উপাদানগুলো ধারণ করে, প্রতিরোধ উপাদানগুলো ধারণ করে, উপাদানগুলো ধারণ করে। ওকে, আচ্ছা আমি একটা টেস্ট দিচ্ছি, এতটুকু লেখা হলে টেস্টের অ্যান্সারটা কমেন্টে জানাই দেন, তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছেন টেস্টের অ্যান্সারটা। তাহলে আমি যেটা লিখতেছি সেটা একটু লিখেন। জৈব উপাদান কি? রক্তরসে জৈব উপাদান কোনটি? অপশান এ Na, অপশন বি O2। আচ্ছা, রক্তকণিকা 3 ধরনের। রক্তকণিকা লোহিত, আরেকটা হচ্ছে শ্বেত, আরেকটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা, ঠিক আছে। অনুচক্রিকাকে লোহিতকে আমরা হচ্ছে আরবিসি নামেও চিনি, আর এটা হচ্ছে ডব্লিউবিসি, আর এটা হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট, ঠিক আছে। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, আর হোয়াইট ব্লাড সেল, আর প্লাটিলেট তো প্লাটিলেট, ঠিক আছে। আসেন, এই লোহিত রক্তকণিকার প্রথমে লিখেন গড়ায়ু। হ্যাঁ, নোট করেন, এখানে হচ্ছে নাম, এটা হচ্ছে নাম লিখেন, নাম, এরপরে লিখেন গড়ায়ু, গড়ায়ু, ঠিক আছে। বাম দিকে লিখেন হচ্ছে এই নাম, তারপর হচ্ছে গড়ায়ু। গড়ায়ুটা হচ্ছে কত? এই শ্বেত রক্তকণিকার গড়ায়ু হচ্ছে, লোহিত রক্তকণিকা গড়ায়ু হচ্ছে 120 দিন বা 4 মাস, এটাকে আবার 4 মাসও বলে। 120 দিন বা 4 মাস, ঠিক আছে। আর শ্বেত রক্তকণিকাটা আপনার হচ্ছে 1 থেকে 5 দিন, আর লোহিত রক্তকণিকা হচ্ছে 5 থেকে 7 দিন। এটা হচ্ছে 1 থেকে 5 দিন, আর এটা হচ্ছে 5 থেকে 7 দিন, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডেটা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু, যে আপনার লোহিত রক্তকণিকা কতদিন পর্যন্ত বাঁচে? সাধারণত 120 দিন বা 4 মাস। শ্বেত রক্তকণিকা কত? 1 থেকে 5 দিন, আর অনুচক্রিকা কত? 5 থেকে 7। বোঝা গেছে? তাহলে এটা ছিল রোহিত, এটা ছিল শ্বেত, এটা ছিল অনুচক্রিকা, ঠিক আছে। আপনার নিচে নিচে লিখতে থাকেন। তো দ্বিতীয় কথা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস কি থাকে? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে লোহিত রক্তকণিকা ভ্রূণ অবস্থায় থাকে, মানে বাচ্চা অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থায়, পরিণত অবস্থায় থাকে না, পরিণত অবস্থায় থাকে না, ঠিক আছে। ভ্রূণ অবস্থায় থাকে, পরিণত অবস্থায় থাকে না। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে আছে, খুব ইম্পর্টেন্ট কথা, আছে, আর এটার জন্যই মূলত ক্যান্সার হয়। ওকে, এই রক্তকণিকা নিউক্লিয়াস আছে, এই জন্যই ক্যান্সার হয়। আমি এটা পরে আলোচনা করতেছি। তাহলে আছে, আর হচ্ছে অনুচক্রিকায় নেই। অনুচক্রিকায় কি? নিউক্লিয়াস নেই। তার মানে এই শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস ভ্রূণ অবস্থায় থাকে, পরিণত অবস্থায় থাকে না, তার মানে নিউক্লিয়াস থাকে না। আর অনুচক্রিকায় হচ্ছে কি থাকে, আর হচ্ছে সরি, লোহিত রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকা আছে, আর হচ্ছে কি অনুচক্রিকায় নেই। আচ্ছা, উৎপত্তি নিয়ে আমরা আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা বুঝতে হবে। উৎপত্তি কোথায় হয়? দেখেন, লোহিত রক্তকণিকা ছিল এখানে, তাহলে লোহিত রক্তকণিকা হচ্ছে অস্থিমজ্জায়, 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 এইটাও হচ্ছে অস্থিমজ্জায়। আপনি ওই লিখে দেন, এগুলো সবগুলো অস্থিমজ্জায় উৎপন্ন হয়। ওই, ঠিক আছে, লাল অস্থিমজ্জায় লিখে রাখেন, এখানে লাল লিখে রাখেন, সবগুলো অস্থিমজ্জা উৎপন্ন হয়। তাহলে উৎপন্ন হয় কোথায়? অস্থিমজ্জায়। ইশতিয়াক WBC, অপূর্বা আসি, ঠিক আছে। আচ্ছা, আকরাম WBC, ঠিক আছে। তাহলে রক্তকণিকার উৎপত্তি কোথায় হয়? অস্থিমজ্জায় উৎপন্ন হয়। এখন অস্থিমজ্জা কি? আচ্ছা, আমি দুটো কমন অস্থিমজ্জার কথা বলি। একটা হচ্ছে হিউমেরাস, আর একটা হচ্ছে ফিমার। ওকে, হিউমেরাসটা কোথায়? হিউমেরাসটা হচ্ছে যে আমাদের শরীরের এখান থেকে এখানে যে হাড়টা আছে না, হাড়গুলো কীরকম দেখেন, হাড়গুলো হচ্ছে এরকম টাইপসের,
টম অ্যান্ড জেরিতে টমকে দেখা যায় এটা, টম অ্যান্ড জেরিতে ওইখানে বুলডগটাকে দেখা যায় এটা। এই যে এই হাড়গুলো আছে না, এই হাড়গুলার এই জায়গাগুলোতে খেয়াল করেন, এই জায়গাগুলো থেকে হচ্ছে ব্লাড উৎপন্ন হয়, এটা অস্থিমজ্জা বলে, এই জায়গার যেটা হচ্ছে ওইটা হচ্ছে অস্থিমজ্জা। তো এই জায়গাগুলোতে হচ্ছে ব্লাড সেলগুলো উৎপন্ন হয়। তো ব্লাড সেলগুলো উৎপন্ন হয় আমাদের হাড়ের যে এই জায়গাটা, এটাকে বলে কি হিউমেরাস, ঠিক আছে। আর হচ্ছে রানের যে হাড়টা, রানের যে বড় হাড়টা, এটাকে বলে কি ফিমার। রানের যে হাড়টা এটাকে কী বলে, ফিমার বলে, ঠিক আছে। তাহলে এটা এই যে হাড়টা এটা হচ্ছে হিউমেরাস, রানেরটা হচ্ছে ফিমার। এই জায়গাগুলো অস্থিমজ্জাতে হচ্ছে ব্লাড সেলটা উৎপন্ন হয়। কথাটা বোঝা গেছে? ওই যে আপনারা গরুর নলা খান না, নলা খাওয়ার জন্য যে দেখেন রাউন্ড আকার একটা জায়গা দেখেন না গরুর নলা খাওয়ার জন্য, এই জায়গাটা হচ্ছে কি আমার অস্থিমজ্জা। আশা করি বুঝতে পারছেন অস্থিমজ্জাটা। তারপর হচ্ছে কোথায় রক্তগুলো সঞ্চিত হয়, এই যে রক্ত উৎপন্ন হয় এগুলো জমা হয় কোথায়, সঞ্চিত হয় কোথায়, ঠিক আছে। আমি লিখি, নিচে লিখি, সঞ্চিত হয়। তাহলে রক্তগুলো সঞ্চিত হয় কোথায়, প্লিহায়। প্লিহা, আচ্ছা প্লিহাটা কই, প্রশ্ন আছে না, প্লিহাটা কই? প্লিহাটা হচ্ছে কি জানেন, আমাদের যে পাকস্থলী আছে না, পাকস্থলীর উপরে, মানে আমাদের যে পাকস্থলীটা অবস্থান করে, আমাদের পাকস্থলীটা তো এরকম দেখেন, পাকস্থলীটা পুরোটা আঁকলে বেটার হয়তো, এইভাবে পাকস্থলীটা থাকে, বল বল থাকে, এভাবে পাকস্থলীটা থাকে। তো পাকস্থলীর উপরে এই জায়গাটাতে হচ্ছে কি প্লিহা থাকে। পাকস্থলীটা কোথায়, এদিকে থাকে আর কি, এখানে আপনার শরীরের এই জায়গাটাতে হচ্ছে পাকস্থলী, এভাবে আসে এখানে হচ্ছে পাকস্থলীটা। এই পাকস্থলীর উপরে যে জায়গার উপরে অবস্থান করা হচ্ছে প্লিহা, ঠিক আছে। আর এই প্লিহায় হচ্ছে কি থাকে, রক্তকণিকা। প্লিহায় বানানটা স্পষ্ট করে দেই, প্লিহায়, ওকে। তার মানে এই প্লিহাতে হচ্ছে আমাদের রক্ত, সবচেয়ে বড় হাড় কি ফিমার, হ্যাঁ সবচেয়ে বড় হাড়টা হচ্ছে ফিমার। তাইলে এটা প্লিহায় উপস্থিত থাকে, আর বাকি দুইটা থাকে না। বাকি দুইটা কি থাকে না, আচ্ছা বাকি দুইটা লিখে দেই, বাকি দুইটা থাকে না, ওকে। এগুলো হচ্ছে থাকে না, এগুলা সঞ্চিত থাকে না। কেন সঞ্চিত থাকে না প্রশ্ন আসতে পারে। আচ্ছা বলেন তো, আপনি প্রথমে পড়ছিলেন শ্বেত রক্তকণিকা কত থেকে বাঁচে, 1 থেকে 5 দিন, তাহলে বারবার রিসাইকেল হয়, তাহলে এগুলো জমা থাকার দরকার নাই। আর লোহিত অনুচক্রিকা কত দিন থাকে, 5 থেকে 7 দিন, এগুলো বারবার রিসাইকেল হয়, সো এগুলো জমা থাকার দরকার নাই। আর এটা বেশি দিন জমা থাকে, এটা কত দিন থাকে এই কণিকা, 120 দিন বা 4 মাস, সো এই জন্য এটা জমা থাকে প্লিহায়, ওকে। এতটুকু কি বোঝা গেছে? পাকস্থলীর যে উপরের অংশ সেটা হচ্ছে প্লিহা, লিখে রাখতে পারেন, পাকস্থলীর উপরের যে অংশটা সেটা হচ্ছে প্লিহা। এতটুকু কি বোঝা গেছে? হইতে পারে রক্তকণিকাগুলো দ্বারা সৃষ্ট রোগগুলা, যেমন হচ্ছে লোহিত রক্তকণিকা দ্বারা কী কী রোগ হইতে পারে, শ্বেত রক্তকণিকা দ্বারা কী কী হইতে পারে। আমি কিন্তু তখন পড়ছিলাম নিউক্লিয়াস কোথায় আছে, WBCতে। তাহলে নিউক্লিয়াসের জন্য কী হয়, ক্যান্সার হয়। তাহলে মাথায় রাখতে হবে যে রক্তকণিকাগুলো যদি, মানে লোহিত রক্তকণিকা যদি কমে যায়, উৎপন্ন কমে যায়, তাহলে লোহিত রক্তকণিকা যদি কমে যায়, মানে লোহিত রক্তকণিকা কমে গেলে, লিখে রাখতে পারেন, লোহিত রক্তকণিকা কমে গেলে একটা রোগ হবে, আর লোহিত রক্তকণিকা বেড়ে গেলে একটা রোগ হবে, ঠিক আছে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, লোহিত রক্তকণিকা কমলে একটা রোগ হয়। নিউ কিছু শিখতে পারলাম, আকরাম হোসেন ক্লিয়ার, হেমন্তী ক্লিয়ার, হ্যাঁ নতুন কিছু তো শিখবেনই, থাকেন সাথে। তো লোহিত রক্তকণিকা যদি কমে, তাহলে এই রোগটা হচ্ছে অ্যানিমিয়া। এটা পরীক্ষা আসছে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে, এটা 5 স্টার দিয়ে রাখেন। লোহিত রক্তকণিকা কমলে হচ্ছে অ্যানিমিয়া, আর লোহিত রক্তকণিকা যদি বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে কি ফলিসাইথেমিয়া। এটা মাথায় রাখতে হবে একটু, ফলিসাইথেমিয়া, ঠিক আছে, ফলিসাইথেমিয়া। তাহলে লোহিত রক্তকণিকা বেড়ে গেলে যে রোগ হয় সেটা হচ্ছে ফলিসাইথেমিয়া, আর লোহিত রক্তকণিকা কমে গেলে যেটা সেটা হচ্ছে কি অ্যানিমিয়া। আই হোপ এটা বুঝতে পারছেন। আচ্ছা তারপর আসেন, এটা একটু থাক, শ্বেত রক্তকণিকা একটু থাক, আমরা হচ্ছে অনুচক্রিকা একটু আলোচনা করি। অনুচক্রিকার কারণে যে রোগ হতে পারে সেটা হচ্ছে অনুচক্রিকার যদি কণিকা বেড়ে যায়, ঠিক আছে। এখানেও যদি কণিকা বেড়ে যায় তাহলে এখানে একটা রোগ হচ্ছে থ্রাম্বোসাইটিস, কি থ্রাম্বোসাইটিস একটা রোগ হয়, থ্রাম্বোসাইটিস, ঠিক আছে। তাহলে আপনার অনুচক্রিকা বেড়ে গেলে কী হবে, থ্রাম্বোসাইটিস। এখন আসেন আমাদের WBC, মানে এটা হচ্ছে আমার RBC ছিল, এটা ছিল আমার WBC, আর এটা ছিল কি আমার প্ল্যাটিলেটস, ঠিক আছে। এই প্ল্যাটিলেট যখন বাড়বে তখন থ্রম্বোসাইটিস হবে, কমলে বাড়লে এটা হবে। আচ্ছা এগুলো বাড়া কমা কি, মানে রক্তকণিকা যখন বাড়ে, আমাদের ছিল রক্তের কণিকা বাড়ে গেলে রক্ত প্রবাহ রোধ বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হলে ফলিসাইথেমিয়া হয়, আর বাধাগ্রস্ত একদম ইজিলি সব কিছু চলে গেলে হয় এনিমিয়া। এগুলো আপনি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে হিমোগ্লোবিন না থাকলে বা হিমোগ্লোবিন কম থাকলে যে লক্ষণগুলো হয় সেগুলো দেখুন, রক্তের গতি কমে যাবে, রক্তের গতি বেড়ে যাবে, এই ঘটনাগুলো দেখতে পাবেন। যাই হোক, দেখাও দরকার নেই, মুখস্থ করে ফেলবেন। আর WBCর ক্ষেত্রে যেটা হয়, অনিয়মিত কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এই কথাটা মাথায় রাখবেন। এখানে যেহেতু কোষ ছিল এই জন্য লিখবেন অনিয়মিত
কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। আর বৃদ্ধি পেলে কি হয়? ক্যান্সার হয়, মনে রাখছেন? ক্যান্সার, ওকে। অনিয়মিত কোষের সংখ্যা বৃদ্ধি পেলে যেটা হয় সেটা হচ্ছে কি ক্যান্সার হয়। তাহলে আমাদের কোন রক্তকণিকার জন্য ক্যান্সার হয়? ঠিক আছে, এই কাজগুলা যেগুলো পরীক্ষা আসছে সেগুলো শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। থ্যাংক ইউ এনাম ভাই। এই প্রশ্নগুলো বেসিক্যালি থাকে না, এই জন্য এই ডাটাগুলো নিই নাই। আমার টাউন হল 10 ছিল। আচ্ছা হৈমন্তী, টাউন হল 10 আচ্ছা, একটু পরে কথা বলবো ক্লাসে ক্লাস নিয়ে। আচ্ছা দেখেন, লোহিত রক্তকণিকার কাজ, প্রথম কাজ হচ্ছে O2 পরিবহন করা। O2 কী করা? পরিবহন করা, ঠিক আছে। সামান্য পরিমাণ CO2 পরিবহন করা। 2 নম্বর হচ্ছে সামান্য পরিমাণ CO2 পরিবহন করা। আর WBC কাজ হচ্ছে কি? ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়া। এটা খুব ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। প্রক্রিয়ায় কী করে? জীবাণু ধ্বংস করে। দেখছেন, শুধু ক্যান্সারও না, এটা কাজেও আসে, ধ্বংস করে। জীবাণু ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, ঠিক আছে। এটা শুধুমাত্র যে আপনার ক্যান্সার হয় এরকম কিছু না, ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। আর 2 হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আর এটা নিয়ে বিশাল একটা ক্লাসও নিব অ্যান্টিবডি, কারণ এটার অন্য টপিকে আছে। অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে। আর ফ্ল্যাটিলেটের 2টা ক্লাস দেখতে পারেন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস যেটা ফ্ল্যাটিলেটের। এই যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আর কিছু জানার দরকার নেই। রক্ত জমাট বাঁধে, এই যে আমাদের হাত কেটে যায়, রক্ত জমাট বাঁধে না, এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই যে হাতটা কেটে যায়, পাটা কেটে যায়, রক্ত জমাট বাঁধে না। যদি রক্ত জমাট না বাঁধে সেটা থ্যালাসেমিয়া হয়। হ্যাঁ, থ্যালাসেমিয়া হলে কিন্তু রক্ত জমাট বাঁধে না। তো এরকম রোগ হলে কিন্তু থ্যালাসেমিয়া বা ইত্যাদি রোগ হলে রক্ত জমাট বাঁধবে না। বাট আপনার এই প্ল্যাটিলেটগুলা, মানে আপনার হচ্ছে অনুচক্রিকা, যেটা থ্রম্বোসাইট বলি আমরা বা অনুচক্রিকা বলি, এই জাতীয় রক্তকণিকাগুলো আমার যে কাজটা করে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হইলে সংখ্যা ঘনমিটার, ঠিক আছে, সংখ্যাটা ঘনমিটার নেবেন। কণিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটার, ঠিক আছে, প্রতি ঘন মিলিমিটারে RBC মানে রেড ব্লাড সেল কতগুলো আছে? রেড ব্লাড সেল বলতে পারবেন কেউ? সংখ্যাটা কেউ কমেন্টে বলতে পারবেন? আচ্ছা, বলার দরকার না, আমি বলে দিই। প্রায় 50 লক্ষ। প্রায় কত? 50 লক্ষ। এগুলো প্রায় বলতেছে, অ্যাপ্রক্স বলতেছে, কারণ সংখ্যাগুলো আসলে হিসাব করা যাচ্ছে না এই জন্য। আর হচ্ছে যে মিশকাত, ইয়েস ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে প্রায় 4 থেকে 11,000, 4 থেকে 11,000, ঠিক আছে। হোয়াইট ব্লাড সেল যেটা, সেটা 4 থেকে 11,000। আর এটা হচ্ছে যে অনুচক্রিকা একটু সংখ্যা বেশি, 1.5 থেকে 4 লাখ। প্রায় সবগুলা কিন্তু প্রায় 1.5 থেকে 4 লক্ষ। এই রক্তকণিকা নিয়ে কাহিনী, এটা দিয়ে শেষ করলাম। কাহিনী কি শেষ? রক্তের গ্রুপ হৈমন্তী, আরিফা সুলতানা, তাইসার রাজ, থ্যাংক ইউ। এই তো সবাই কমেন্ট করতেছে। আচ্ছা, রক্তের গ্রুপ কে আবিষ্কার করছেন এটা একটু লিখে রাখেন, এই ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট, সবগুলো ডাটা খুব ইম্পর্টেন্ট। কার্ল লর্ড স্টেইনার। কার্ল লর্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করছেন কে? কার্ল লর্ড স্টেইনার, ঠিক আছে। কত সালে? 1900 সালে, বরাবর 1900 সালে। তিনি আবার RH ফ্যাক্টরও আবিষ্কার করছেন। তিনি আবার RH ফ্যাক্টরও আবিষ্কার। RH ফ্যাক্টর কি লিখে রাখেন, লাস্টে হালকা একটু বলে দিব। তিনি আবার RH ফ্যাক্টর আবিষ্কার করছেন। RH ফ্যাক্টর আবিষ্কার করছেন কত সালে? 1901 সালে। ওকে, লেখেন রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল লর্ড স্টেইনার, ঠিক আছে। রক্তের গ্রুপ আবিষ্কার করে কার্ল লর্ড, না ল্যান্ড হবে রক্তের গ্রুপ? আচ্ছা, ল্যান্ড হবে এটা। লর্ড যে আরেকটা আছে, সরি, কার্ল ল্যান্ড স্টেইনার। স্টেইনার মনে আছে? KL স্টেইনার, বেসিক্যালি KL স্টেইনার ওনার বইতে নাম থাকে। ল্যান্ডই হবে, কার্ল ল্যান্ড স্টেইনার। 1900 সালে RH ফ্যাক্টরটাও উনি আবিষ্কার করেন, সেটা 1901 সালে আবিষ্কার করেন। ওকে, 1900 সালে আর 1901 সালে আবিষ্কার করেন। RH ফ্যাক্টর মানে, RH এর ফুল মিনিং হচ্ছে রেসাস ফ্যাক্টর, লিখে রাখেন ব্র্যাকেটে। RH ফ্যাক্টর হচ্ছে রেসাস ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর। RH ফ্যাক্টর মানে হচ্ছে রেসাস ফ্যাক্টর আর কি, ঠিক আছে। রেসাস ফ্যাক্টরটার কাজ কি এটা আমরা হালকা একটু বলবো আজকে, অনেক বেশি বলা যাবে না রক্ত গ্রুপ নিয়ে। কার্ল হবে KARL, কার্ল, হ্যাঁ।
কার্লেন স্টেইনার, হ্যাঁ কার্লেন স্টেইনার, ঠিক আছে কার্লেন স্টেইনার হবে। তাহলে এই রক্তের গ্রুপটা উনি কীভাবে আবিষ্কার করছেন দেখেন, উনি রক্তের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতি অনুপস্থিতির উপর রক্তের উপস্থিতির উপর রক্তের গ্রুপে 4 ভাগে ভাগ করছেন। লিখে রাখেন, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির তিনি অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর উপস্থিতি ও অনুপস্থিতির উপর রক্তের গ্রুপকে 4 ভাগে ভাগ করছে। রক্তের গ্রুপকে 4 ভাগে ভাগ করে। চার ভাগটা কি কি? 4 ভাগগুলো হলো যে এ বি, এ বি আর হচ্ছে ও। তিনি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতিতে রক্তের গ্রুপের উপর 4 ভাগে ভাগ করেন। ওকে, প্রতিরোধ করে। লিখে রাখেন, অ্যান্টিজেন দেহে রোগ সৃষ্টি করে আর অ্যান্টিবডি রোগ প্রতিরোধ করে। এভাবে অ্যান্টিজেন লিখে রাখেন, অ্যান্টিজেন দেহে রোগ সৃষ্টি করে আর অ্যান্টিবডি দেহে রোগ প্রতিরোধ করে। ওকে, ঠিক আছে। তাহলে আমি যেভাবে চার্ট করতেছি এভাবে লিখেন, আরিফা সুলতানা ওকে, তাজ ফুজি শিখতো ওকে, ঠিক আছে। আমি যেভাবে চার্টটা করতেছি এভাবে লিখেন, রক্তের গ্রুপটা লিখেন এদিকে, রক্তের গ্রুপ এখানে লিখেন হচ্ছে এখানে লিখেন অ্যান্টিজেন, এখানে লিখেন হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে। অ্যান্টিজেনটা কোথায় থাকে? লোহিত রক্তকণিকা, ঠিক আছে। আর অ্যান্টিবডিটা কোথায় থাকে? রক্তরসে, ঠিক আছে, রক্তরসে। তাহলে রক্তের গ্রুপ হচ্ছে 4টা আমরা দিব, সেগুলো হচ্ছে এ বি আর হচ্ছে কি ও, ঠিক আছে। এখন এখানে অ্যান্টিজেন কী থাকে? এখানে অ্যান্টিজেন থাকে হচ্ছে এ, এখানে অ্যান্টিজেন হচ্ছে বি, এখানে হচ্ছে এ ও বি আর এখানে হচ্ছে নেই, 4 নম্বরটাতে হচ্ছে নেই। এই কথাগুলো একটু লিখেন, তারপর কাজে দিবে কথাগুলো। এখানে অ্যান্টিবডি কী থাকে? বি। দেখেন প্রথমটা বরাবর প্রথমটা, ঠিক আছে, বরাবর বক্স করে ফেলবেন পরে, তাহলে আপনাদের সুবিধা হবে। কথাটা বলছি, এখানে অ্যান্টিবডি হচ্ছে এ, এখানে নেই আর এখানে এ ও বি দুইটাই আছে। ওকে, এবার এই নেয়ের পাশে লিখেন হচ্ছে সর্বজনীন গ্রহিতা, আর এবি দুইটা আছে জন্য লিখেন সর্বজনীন দাতা। এখানে লিখেন হচ্ছে সর্বজনীন গ্রহিতা, নেয়ের পাশে, এই যে নেয়ের পাশে লিখেন সর্বজনীন গ্রহিতা, আর এটা হচ্ছে সর্বজনীন দাতা। মানে এই এবি রক্তটা সবার কাছ থেকে রক্ত নিবে, কারণ তার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। আর এ হচ্ছে সবাইকে বি পজিটিভ, তারপর এবি নেগেটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। এগুলো কেন হবে? এই এবি নেগেটিভ এগুলো হবে যে আরএস ফ্যাক্টরের বিনিময়ের জন্য। এখন আরএস ফ্যাক্টরটা কি, এটা আমরা অন্য একটা টপিকে আমরা আলোচনা করব, যখন এটা আলোচনার টপিক আসবে তখন আমরা আলোচনা করব। এই রক্তের গ্রুপগুলো হচ্ছে আরএস ফ্যাক্টরের জন্য নেগেটিভ এবং পজিটিভ হয়। এই যতটুকু একটু কমেন্ট করি আমরা, ফুল কাহিনীটা বোঝা গেছে কিনা। রক্ত গ্রুপ নিয়ে বা হার্ট সার্কুলেট নিয়ে আমরা এটা আলোচনা করব। ইশতিয়াক না, কোথায় বুঝো না ইশতিয়াক, খেয়াল করেন রক্তের গ্রুপ 4টা থাকে, এ বি এ, আবার হচ্ছে এ বি ও। 4টা গ্রুপে অ্যান্টিজেন দেখেন, ব্লাডের অ্যান্টিজেন হচ্ছে যে এ গ্রুপের জন্য এ, বি গ্রুপের জন্য বি আর এ বির জন্য এ ও বি দুটোই অ্যান্টিজেন, আর ও গ্রুপের জন্য কোনো অ্যান্টিজেন নাই। তা অ্যান্টিজেন মানে আমরা কী পড়ছি, আর অ্যান্টিবডি মানে কী পড়ছি? অ্যান্টিজেন মানে হচ্ছে রোগ সৃষ্টি করে, আর অ্যান্টিবডি হচ্ছে রোগ সৃষ্টি করে না। আর অ্যান্টিবডির জন্য বি মানে এ অ্যান্টিজেনের জন্য বি অ্যান্টিবডি, বি অ্যান্টিজেনের জন্য এ অ্যান্টিবডি, ঠিক আছে। আর এ বি অ্যান্টিজেন যেখানে আছে সেখানে কোনো অ্যান্টিবডি নাই, আর যেখানে কোনো অ্যান্টিজেন নাই সেখানে দুটাই অ্যান্টিবডি আছে। তো যেখানে কোনো অ্যান্টিবডি নাই সেটা সর্বজনীন গ্রহীতা, মানে সেই ব্লাড গ্রুপ সবার থেকে রক্ত নিবে। আর যেখানে কোনো অ্যান্টিজেন আছে, যেখানে দেখেন খেয়াল করেন, যেখানে কোনো অ্যান্টিজেন দুইটাই আছে সেখানে তারা হচ্ছে কি অ্যান্টিবডি আছে দুইটাই, তখন তারা হচ্ছে কি সর্বজনীন দাতা, ঠিক আছে। এখানে আরেকটা নোট লিখতে পারেন, এনবি দিয়ে আরেকটা নোট লিখতে পারেন, এনবি দিয়ে, সেটা হচ্ছে যে প্লাস আর মাইনাস একে অপরকে ব্লাড দিতে পারবে না, রক্ত দিতে পারবে না, ঠিক আছে। মানে এই গ্রুপের প্লাস এই গ্রুপের মাইনাসকে রক্ত দিতে পারবে না, একই গ্রুপের প্লাস এবং মাইনাস একে অপরকে রক্ত দিতে পারবে না।
মানে এ পজিটিভ এ নেগেটিভকে রক্ত দিতে পারবে না, এরকম বি পজিটিভ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে না। সো আজকে ক্লাসটা সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা করবো, ক্লাসটা একটু শেয়ার করবো, আর হচ্ছে যে নোটটা গ্রুপে আপলোড করে দিব, একটু গ্রুপের প্রতি সদয় হওয়ার চেষ্টা করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।